বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। অতীতেও ভারত বাংলাদেশের বন্ধু ছিল না, ভবিষ্যতেও ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। বিগত 53 বছর ধরে চলে আসা বাংলাদেশ ভারত একটা অসম চুক্তির বিষয় নিয়ে এবং অসম চুক্তির ফিরিস্তি নিয়েই আমরা আজকে কথা বলবো। এই কথা বলার শুরুতেই অর্থাৎ এই প্রসঙ্গের শুরুতেই যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে প্রথমেই বলা যায় 1971 সালের 25শে মার্চের শুরু হওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1971 সালের 25শে মার্চের প্রথম প্রহরের রাতেই বাংলাদেশের উপর হানাদার বাহিনী, পাকিস্তানি সামরিক বাহিনী একটা নরকীয় গণহত্যা শুরু করতে থাকে বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপরে। 1971 সালের 25শে মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধ দীর্ঘ 9 মাস গড়িয়ে ডিসেম্বর পর্যন্ত পৌঁছে যায়। তারপরেও আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে কোনো ধরনের ইচ্ছা, অভিপ্রায় এবং কোনো ইন্টেনশন ছিল না যে বাংলাদেশের মুক্তি বাহিনীর পক্ষে একটা সমর্থন দেওয়ার। এখন প্রশ্ন আসতে পারে যে ভারতকেই শুধু কেন আমরা বাংলাদেশের প্রতিবেশী বা নিকটতম প্রতিবেশী রাষ্ট্র বলছি। এখানে মূলত একটা প্রসঙ্গ বলে নেওয়া উচিত, বাংলাদেশের সাউথ এশিয়ার যে দেশগুলোর সাথে বাংলাদেশের বসবাস, সেখানে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান সহ ভারতও একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যেটা বাংলাদেশের খুবই নিকটতম রাষ্ট্র। আর বাংলাদেশের সাথে ভারতের একটা নিকটতম প্রতিবেশী বলার কারণ হচ্ছে বাংলাদেশের 30টি জেলার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের বর্ডার অর্থাৎ সীমান্ত বর্ডার শেয়ারিং একটা অঞ্চল রয়েছে। 2 নম্বর বিষয় হলো যে এই বাংলাদেশের 30টা জেলায় ভারতের সাথে যে বর্ডার শেয়ার করে তার আনুমানিক দৈর্ঘ্য প্রায় 4156.56 কিলোমিটার। এটাকে যদি আমরা মাইলে কনভার্ট করি সেটা হয় 2552 কিলোমিটার। অর্থাৎ এটা পৃথিবীতে একমাত্র দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত যেটা ভারত বাংলাদেশ শেয়ার করে। সেই সূত্র অনুযায়ী আমরা যদি বলি, অবশ্যই ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম একটা প্রতিবেশী রাষ্ট্র। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই একটা দুর্বিষহ গণহত্যার ক্ষেত্রে বাংলাদেশের এই গণহত্যার পরিপ্রেক্ষিতে ভারতের কিছু দায় থাকতেই পারে, যেটা প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এই দায়িত্বগুলো আপনা আপনি বর্তায়। এখন ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়া মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার কোনো চিন্তা ভাবনা ছাড়াই ডিসেম্বর মাসে হঠাৎ কেন সে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক হিসাবে এই দেশের মানুষকে সমর্থন দেওয়ার চেষ্টা করে। সূক্ষ্মভাবে এই বিষয়টা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রথম সামরিক অভিযান চালায় 3 ডিসেম্বর 1971 সাল। এই 3 ডিসেম্বরেই ভারতের সামরিক বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থন করে তারা বাংলাদেশের পক্ষ হয়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করে মুক্তি বাহিনীর পক্ষে। কিন্তু এখানে একটা বিবেচ্য বিষয়, তারা ভারতীয় সামরিক বাহিনী 3 ডিসেম্বর বাংলাদেশের মুক্তি বাহিনীর পক্ষে তারা সংগ্রাম শুরু করলো, কিন্তু তার 14 দিন পরেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল এবং সেটা হলো 16 ডিসেম্বর। এখন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এতদিন দীর্ঘ 9 মাস বাংলাদেশের মানুষ গণহত্যার শিকার হচ্ছে, বাংলাদেশের মানুষ মা বোনেরা ইজ্জত দিচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লুট হচ্ছে, বাংলাদেশকে পুড়িয়ে ফেলা হচ্ছে। এত কিছুর পরেও ভারত 14 তারিখে এই 14 দিনের যুদ্ধে অংশগ্রহণ করার কারণটা কি? ভারত বিনা স্বার্থে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করতে আসেনি, তার প্রমাণ আমরা একটু বলি। যেমন যুদ্ধবন্দির কথা। 1971 সালের শুরু হওয়া 25শে মার্চে সেই যুদ্ধ যখন 16 ডিসেম্বর পর্যন্ত শেষ হলো, তখন পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশে 79,700-র মতো অ্যাক্টিভ সামরিক বাহিনী এই দেশে তারা যুদ্ধবন্দী হিসাবে এদেশে তারা আত্মসমর্পণ করলো। অ্যাক্টিভ সামরিক বাহিনীর সাথে আরো মহিলা, শিশু, বেসামরিক লোক মিলে সর্বসাকুল্য সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে 93,000, যেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সর্বোচ্চ সংখ্যক একটা যুদ্ধবন্দী। এই যুদ্ধবন্দীকে যখন 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করলো, সেই সময় ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে এই 93,000 যুদ্ধবন্দীকে স্থল পথে, নৌ পথে, বিমান পথে তারা তাদের ভারতে নিয়ে যাওয়া শুরু করলো এবং তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে রাখা হলো। যুদ্ধবন্দীদের মুক্তি নিয়ে পরাজিত শক্তি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এমন এক ধরনের চুক্তি হতে পারত যেখান থেকে বাংলাদেশ দীর্ঘমেয়াদীভাবে লাভবান হতে পারত। 1971 সালে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তারা চেয়েছিলেন যে এই বিপুল সংখ্যক যুদ্ধবন্দী দিয়ে আমরা পাকিস্তানকে একটা চাপে ফেলে আমরা পাকিস্তান থেকে আমাদের যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, যুদ্ধের ক্ষতিপূরণ আমরা পুষিয়ে নেব। এবং তারা বললেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা বললেন যে এই 93,000 যুদ্ধবন্দীর বিচার আমরা ঢাকায় মার্শাল কোর্টের মাধ্যমে আমরা এই বিচার নিজেরাই করব। কিন্তু ভারত তাদের এই দাবি
দাবি উপেক্ষা করে সকল যুদ্ধবন্দীদেরকে তারা বিভিন্ন রুটে বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে রাখলেন। এই যুদ্ধবন্দী নিয়েই বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সাথে প্রথম ভারত বাংলাদেশের একটা মতবিরোধের সূচনা ঘটে। সেটা কি ছিল? রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম 1971 সালে কিসিং কন্টেম্পোরারি অ্যাক্ট নামের একটা ধারা জারি করলেন এবং সেখানে ভারতকে অভিযুক্ত করলেন এবং ভারতকে আহ্বান করলেন যে ভারত যত দ্রুত সম্ভব আমাদের এই পশ্চিম পাকিস্তানের 93,000 যুদ্ধবন্দীকে যেন আমাদেরকে ফিরিয়ে দেয় এবং আমরা এই পশ্চিম পাকিস্তানি 93,000 যুদ্ধবন্দীর এই গণহত্যার বিচার আমরা নিজেরা করব। কিন্তু সেই ভারত সেই দাবি উপেক্ষা করে এই 93,000 যুদ্ধবন্দীকে তারা রেখে দিল। রেখে দেওয়ার ফলে আমরা কি হারালাম সেই বিষয়ে যদি আমরা একটু গভীর দৃষ্টিপাত করি তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে সিমলা চুক্তি। সিমলা চুক্তি ছিল 1972 সালের 3 জুলাই ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো চুক্তিতে স্বাক্ষরিত হলেন, যে কারণ পাকিস্তানের এত বিপুল সংখ্যক যুদ্ধবন্দী ভারতের কাছে আটককৃত অবস্থা রয়েছে, সেই ক্ষেত্রে পাকিস্তান একেবারে ভারতের সাথে দায়বদ্ধ। পাকিস্তানের মুক্তি বাহিনীকে সাহায্য করার নামে ভারতের ইচ্ছা ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর মেরুদণ্ড সারা জীবনের জন্য ভেঙে দেওয়া এবং পুরো পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করা। কারণ পশ্চিম পাকিস্তান থেকে পুরো পাকিস্তান যদি আলাদা হয়ে যায় তাহলে একদিকে যেমন বৃহৎ পাকিস্তান দুর্বল রাষ্ট্র হিসাবে পরিচিত হবে এবং সেই সাথে বিচ্ছিন্ন পূর্ব পাকিস্তানকে তাদের একটি করদ রাজ্য পরিণত করাও সহজ হবে। এই 93,000 যুদ্ধবন্দীকে ফিরিয়ে নেওয়ার বিপরীতে যখন জুলফিকার আলী ভুট্টোকে ইন্দিরা গান্ধীর সাথে বসে এক সিমলা চুক্তিতে স্বাক্ষর করতে বলা হলো, তখন এই সিমলা চুক্তির বিষয়গুলো ছিল এরকম যে ভারত পাকিস্তানকে বাধ্য করলো যে এই চুক্তির স্বাক্ষরগুলো এরকম LOC, লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল মানে হচ্ছে যে কাশ্মীরের যে সব অঞ্চলগুলোতে পাকিস্তানি সেনাবাহিনী রয়েছে সেই সকল অঞ্চলগুলো পাকিস্তানের অধীনে থাকবে, যেটা আমরা আজকে বলি হচ্ছে আজাদ কাশ্মীর, এবং কাশ্মীরের যে অঞ্চলগুলোতে ভারতীয় সৈন্যবাহিনী রয়েছে সেই এলাকাটা ভারতীয় অঞ্চল হিসেবে বিবেচিত হবে, যেটাকে আমরা জম্মু কাশ্মীর বলি। যেটাকে রাজনৈতিকভাবে পাকিস্তানের পক্ষ থেকে তাদের শাসনাধীন জম্মু ও কাশ্মীর অংশকে বলা হয় আজাদ। অন্যদিকে ভারতীয় অংশের জম্মু ও কাশ্মীর অংশকে বলে মকবুজা বা পরাধীন। কাশ্মীর ভৌগোলিকভাবে ভারত, পাকিস্তান ও চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিশেষ অঞ্চল। ভূস্বর্গ কাশ্মীরের প্রাকৃতিক রূপ বৈচিত্র্য ও প্রাকৃতিক নৈসর্গ এতটাই সুন্দর যে মোগল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছা ছিল যে এই কাশ্মীরের তৃণভূমিতে মৃত্যুবরণ করার। সেই ক্ষেত্রে যখন পাকিস্তানি সেনাবাহিনী যেসব অঞ্চলগুলোতে কাশ্মীরের যে অঞ্চলগুলোতে যে অধিকৃত করলো সেটা হচ্ছে আজাদ কাশ্মীর, যার পরিমাণ 37%, এবং ভারত যেসব অঞ্চলগুলোতে কাশ্মীরের অঞ্চলগুলোতে দখল করলো তার পরিমাণ ছিল হচ্ছে 46%। এই 46% কাশ্মীর অঞ্চল মানে হচ্ছে 1,10,000 বর্গ কিলোমিটারের মতো একটা জায়গা ভারত কি করলো, পাকিস্তান থেকে কাশ্মীরকে কি করে নিল, আলাদা করে নিল। তার মানে কাশ্মীরের মেজরিটি পার্সেন্টটুকু জমি পাকিস্তান থেকে ভারত এই 93,000 যুদ্ধবন্দির বিনিময়ে তারা কি করলো, সমাধান করলো। এবং এই চুক্তির আরো একটা অংশ ছিল যে যদি ভবিষ্যতে ভারত পাকিস্তান যদি কোনো একটা যুদ্ধের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয় অথবা যদি কোনো একটা সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে শুধু ভারত পাকিস্তানই তারা থার্ড কোনো দেশের মধ্যস্থতার মাধ্যমে নয়, তারা নিজেরাই এই সমস্যার সমাধানগুলো করবে এবং কাশ্মীরের ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে একটা করিডোর রাখবে যেখান দিয়ে তারা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখাশোনা করতে পারবে এবং যাওয়া আসা করতে পারবে। এবং সর্বশেষ যে ধাপটা ছিল যে লাইন অফ কন্ট্রোল, ভারত পাকিস্তান এই লাইন অফ কন্ট্রোল অর্থাৎ ভারতের সামরিক বাহিনী কর্তৃক কাশ্মীরের যে অঞ্চল এবং পাকিস্তানের সামরিক বাহিনী অধিকৃত অঞ্চলগুলো কেউ এই লাইন অফ কন্ট্রোল তারা কেউ অতিক্রম করবে না। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের ভাষণ অনুযায়ী শেখ মুজিবুর রহমান বলছেন এই যুদ্ধে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। তা আমাদের দেশের 30 লক্ষ লোক শহীদ হলো, সেই ক্ষেত্রে আমরা কি পেলাম? 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। এই স্বাধীনতার অর্জিত সম্পদ ভারত সিমলা চুক্তির মাধ্যমে তারা তাদের ফসল ঘরে তুললো। আমরা যেখানে শোষণ, বঞ্চনা, হত্যা, গণহত্যার শিকার হয়েছি
সেখানে ভারত তাদের আমাদের মুক্তিযুদ্ধের বিনিময়ের অবদান তারা সেই ভারত তাদের ঘরে ফসল দিল। বিষয়টা এমন হলো যে সারা বছর ব্যাপী আমরা আমাদের খেতে খামারে কষ্ট করে ফসল উৎপাদন করলাম, আর সেই ফসল মাঝখান থেকে ভারত এসে ক্ষেত থেকে কেটে নিয়ে ঘরে তুলে ফেললো। এখন বিষয়টা হলো, দেখেন সিমলা চুক্তি কখন হলো? সিমলা চুক্তির পরে কি ঘটনা ঘটলো? বাংলাদেশে হলো 1971 সালে মুক্তিযুদ্ধ। সিমলা চুক্তির পরে সেই চুক্তি হলো 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ। বিষয়টা একটু খেয়াল করবেন। সিমলা চুক্তির পরে আমাদের মুক্তি বাহিনীরা যে যুদ্ধ শুরু করেছিল সেটা হচ্ছে মুক্তি যুদ্ধ, কিন্তু যখন সিমলা চুক্তি শুরু হলো তখন সেই যুদ্ধটা হলো ভারত পাকিস্তান যুদ্ধ। এখন একটা বিষয় বলি, যখন সিমলা চুক্তি হয়, সিমলা চুক্তির সময় আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইভেন তখন শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্ত, তাকেও ডাকা হয়নি। আমাদের গ্রুপ ক্যাপ্টেন যারা ছিলেন মুক্তি বাহিনীর সময়, একে খন্দকার, জিয়াউর রহমান, শফিউল্লাহ, এদের কাউকে ডাকা হয়নি। এবং আমাদের যে মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক যে কমান্ডার আতাউল গনি ওসমানী, তাকেও ডাকা হয়নি। তার মানে এইসব আলোচনার অর্থ দাঁড়ালো এই, আমরা জীবন বিসর্জন দিলাম, আমরা রক্ত দিলাম, আমরা ইজ্জত দিলাম, বাট আমরা এই দেশের মাটি ছাড়া আর কোনো কিছুই অর্জন করতে পারলাম না। আমাদের অর্জনগুলো ছিনতাই করলো ভারত। সেই ছিনতাই করে সিমলা চুক্তি নিয়ে তাদের কাশ্মীর সমস্যা সমাধান করলো। এবার যদি আমরা আরেকটু সামনের দিকে আলোচনা করি, সেটা হচ্ছে এরকম, ভারত যে আমাদের স্বাধীনতার অর্জন চিন্তাই করলো, আমরা যে পশ্চিম পাকিস্তান থেকে যুদ্ধ করে যে একটা স্বাধীন দেশ পেয়েছি, সেই স্বাধীনতা যুদ্ধের দলিল, সেই দলিলটা কোথায়? যেমন আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ যারা চেতনা বিক্রি করে এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের কাছ থেকে একটা স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতার সনদ বা দলিল কোথায়? এই দলিলের বিষয়ে বিবিসি বাংলা 2010 সালের 10ই মে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে কলকাতার পশ্চিম অঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জ্যাকবকে জিজ্ঞেস করলেন যে তোমাদের কাছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধে যে দলিল রাখা ছিল কলকাতায়, সেই দলিলগুলো কোথায়? এবং তিনি এর প্রত্যুত্তরে বিবিসি সংবাদদাতাকে বললেন, ইন্দিরা গান্ধীর সময়কালীন, অর্থাৎ যখন বাংলাদেশের যুদ্ধ ছিল তখন ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তিনি কংগ্রেসের সভানেত্রী ছিলেন। সেই সময় তিনি বললেন তাদের নির্দেশেই যুদ্ধ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই এই দলিলগুলোকে টুকরো টুকরো করে কুটি কুটি করে ফেলে দেওয়া হয়। তাহলে আপনি বুঝেন আমাদের দেশের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার যে মূল্যের দলিল। আপনারা বলছেন যারা আপনাদের অকৃত্রিম বন্ধু, তারা আমার দেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধ স্বাধীনতার দলিল কুটি কুটি করে ছিঁড়ে ফেললো, যেটা স্বাধীনতাকে অস্বীকার করার নামান্তর, যেটা স্বাধীনতাকে অপমান করার নামান্তর। আর আপনারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিকারীরা, আপনারা বলছেন যে তারা আমাদের বন্ধু। এবার আমরা যদি মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক মীমাংসার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হয়, অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান পরাজিত হয়, জাপান প্রত্যেকটি বিজেতা কান্ট্রির কাছে তারা পৃথক পৃথক ভাবে দলিল স্বাক্ষর করে। বিজেতা কান্ট্রিগুলো ছিল কারা? যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চায়না, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, প্রত্যেকের কাছে জাপান আলাদা আলাদা ভাবে কি করে? পৃথক সাইন করে এবং দলিল স্বাক্ষর করে। তো আমাদের দেশে যখন 93,000 পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করলো, পুরো পাকিস্তানি বাহিনী যখন আমাদের কাছে পরাজিত হলো, তখন ভারতের কাছে তারা আত্মসমর্পণ করলো, কিন্তু বাংলাদেশের কাছে কেন আত্মসমর্পণ করলো না? কেন বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব রাখা হলো না? দিস ইজ দ্য কোশ্চেন। দ্যাট মিন্স ভারত ইন্টেনশনালি আমাদের বাংলাদেশের, অর্থাৎ এই পূর্ব পাকিস্তানের কাউকে ডাকেনি এবং এই পাকিস্তান আমাদের কাছে যে আন্তর্জাতিকভাবে ক্ষমা চাইবে সেই সুযোগও তারা তৈরি করে। আপনাকে যদি আমি আরো একটা উদাহরণ দেই, একটা সময় ফ্রান্স আফ্রিকার 40টা দেশের ভিতরে কলোনি করেছিল, যেটা হচ্ছে গ্রেট ব্রিটেনের পরে দ্বিতীয় একটা কলোনাইজড দেশ, অর্থাৎ সবচেয়ে বেশি অধিকৃত কলোনাইজড দেশ ছিল হচ্ছে ফ্রান্সের। এখন ফ্রান্স যখন পশ্চিম আফ্রিকার দেশগুলো ছেড়ে চলে আসে, তখন পশ্চিম আফ্রিকার দেশগুলোকে ফ্রান্স বলে এসেছিল, তোমরা যদি স্বাধীনতা চাও তাহলে তোমাদেরকে প্রতি বছর ফ্রান্সের সেন্ট্রাল ব্যাংকে $500 বিলিয়ন জমা দিতে হবে এবং তোমাদের বৈদেশিক মুদ্রার 85% ফ্রান্স সেন্ট্রাল ব্যাংকে জমা দিতে হবে। এই শর্তে আমরা তোমাদের এই উত্তর আফ্রিকার দেশগুলোকে আমরা ছেড়ে চলে যাব। আমাদেরও প্রশ্ন, যখন আমাদের দেশে আমরা যখন স্বাধীন হলাম, আমাদের এই ভারত যদি আমাদের 93,000 সৈন্য আমাদের কাছে ফেরত দিত, তাহলে পাকিস্তান থেকে আমরা আমাদের যুদ্ধবন্দির ক্ষতিপূরণ এবং যুদ্ধের যাবতীয় ক্ষতিপূরণ আমরা নিতে পারতাম, যেরকম ভাবে জাপান দিয়েছে, যেরকম ভাবে আফ্রিকা দিয়েছে ফ্রান্সের কাছে। তো এই যে, অর্থাৎ আমি এই কথাটাই সর্বশেষভাবে বলতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, ভারত আমাদেরকে এই অর্জন থেকে কি করেছে? আমাদেরকে বঞ্চিত করেছে। আমাদের মুক্তিযুদ্ধ 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেই অর্জিত স্বাধীনতা ভারত সেটা চুরি করেছে। অতএব ভারত কোনো দিনই আমাদের বন্ধু ছিল না। ভারত বিনা শর্তে
তার বিনা শর্তে কোনোদিনই বাংলাদেশকে কোনো ধরনের সহায়তা করেনি, ভবিষ্যতেও করবে না। আবার শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।